বাংলাতে কথাই আছে, এখন যৌবেন যার যুদ্ধে যাওয়ার সময় তার। তো আপনি শাহরিয়ার কবির এত বড় বড় কথা, উনি যুদ্ধে যায়নি কেন তখন? 1971 ইউনিভার্সিটি পড়ে উনি তো পাকিস্তানের সেনাবাহিনীর আইডেন্টি কার্ড নিয়ে উনি তো ঘুরে বেড়েছে। উনি তো একটা নামও আছে, মানুষ তাকে বলেছে নাকি পাকিস্তান আমি কি সাপ্লাই দিত, যেন মানুষ তার নাম বলে। আমি বলতে চাই না, আমি মানুষের কটু কথা। তো যাই হোক, আম, এত কিছুর পরেও আমি আশাবাদী ইনশাল্লাহ যে আমাদের এই জেন জি এবং আলফা জেনারেশন যারা, আমার প্রজন্ম বুঝিনি, আমার পরের প্রজন্ম বুঝেনি, তার পরের প্রজন্ম হয়তো বুঝেনি, বাট যারা জেন জি এবং বর্তমান আলফা জেনারেশন, এরা বুঝেছে যে ভারত আমাদের বন্ধু নয়। এবং তার প্রতিফলন আমি আপনাকে বলি, 5টা বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হয়েছে, 124টা আসনে শিবির 104টা পেয়েছে, ছাত্রদল 4টা পেয়েছে। এটা হলো জুলাই অভ্যুত্থানটা যেটা ছিল, জুলাই বিপ্লবটা ছিল এমন ছিল একটা ভারত বিরোধী একটা আক্রোশ, ভারত বিরোধী একটা অভ্যুত্থান, ভারত বিরোধী আক্রোশের একটা বহিঃপ্রকাশ, সেটাই প্রতিফলন এই নির্বাচন হয়েছে। স্যার তারা তো দাবি করে যে আওয়ামী লীগের মধ্যে দেশপ্রেমী আছে, আপনার ব্যাখ্যা কি স্যার? মানে ওদের পাগল বলতে হবে। দেশপ্রেমিক কোনো দেশ বিক্রি করে দেয় নাকি? একজন দেশপ্রেমিক দেশ বিক্রি করে দেবে? তারা দেশ বিক্রি করে দিয়েছে। যে প্রধানমন্ত্রী প্রকাশ্যে বলে যে আমরা ভারতকে যা দিয়েছি তারা চিরদিন মনে রাখবে, যত চুক্তি করেছে তাদের সুবিধা বেশি দিয়ে, এ তো মানে তারা যদি দেশপ্রেমিক দাবি করে তাহলে মানসিক রোগী, তাদের চিকিৎসা হওয়া দরকার। এরা প্রথম শত্রু, তারা দেশের প্রথম শত্রু। তারা চেতনার কথা বলে, মুক্তিযুদ্ধের চেতনা। আমাকে বলেন একটা ডকুমেন্ট দেখান আমাকে যে এই মুক্তিযুদ্ধের আগে তারা কোনো চেতনা শব্দটা ব্যবহার করেছে, একটা ডকুমেন্ট দেখান। আমি মৃত্যুদণ্ড মাথায় নিতে রাজি আছি। শেখ সাহেবের কোনো কনসেপ্টই ছিল না মুক্তিযুদ্ধের। শেখ সাহেব তো মুক্তিযুদ্ধের কথা, আপনি আমাকে বলেন আপনি একটা দল আমি একটা দল, আমি আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম, স্বাধীনতার ঘোষণা তারপরে 7ই মার্চ, তারপর কি আমি বাসায় বসে থাকবো যে আপনি এসে আমাকে বন্দি করে নিয়ে যাবেন? শেখ সাহেবের রাজনীতি অসমাপ্ত আত্মজীবনী বইটা পড়ে দেখেন, ওখানে বহুত জায়গায় আছে উনি গ্রেপ্তার এড়ানোর জন্য 3তলা না 2তলার উপর থেকে লাফ দিয়ে নেমেছেন, লাফ দিয়ে পড়ে পালিয়েছেন পুলিশের জন্য। উনি চলন্ত ট্রেন থেকে লাফিয়ে নেমেছেন, ওনার বই লেখা। উনি লঞ্চের থেকে পালিয়েছেন, উনি ধরা পড়ার ভয়ে ওই তৎকালীন পশ্চিম পাকিস্তান থেকে ইন্ডিয়া হয়ে লুকিয়ে 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 দেশে এখানে আসছেন। তো যিনি কোনো ইস্যু ছাড়াই শুধু গ্রেপ্তার এড়ানোর জন্য সেই 50-এর দশকে বা 60-এর 50-এর দশকের কথা বলছি, উনি এরকম অনেকবার আত্মগোপনে চলে যান, পালিয়ে এবার 3তলার থেকে লাফ দিয়ে পড়েন, চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে নামেন, আবার চলন্ত ট্রেনে উঠেন। উনি মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে আমি সেনাপতি বসে আছি আমাকে ধরে নিয়ে যাও, এটা হাস্যকর কথা না? শেখ সাহেব স্বাধীনতা চায়নি, উনি অখণ্ড পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন এবং ওটা তার তার- তার অধিকার ছিল। উনি নির্বাচনে জিতেছেন। আমার বাবা ওই রাতেই 7ই ডিসেম্বর 1970 রাতেই উনি প্রেস ব্রিফিং দিয়েছে। আপনি 8 তারিখে ডিসেম্বর যদি কোনো পত্রিকা খুঁজে পান দেখেন, আপনি কোনো স্টেটমেন্ট আছে যে জনগণের নির্বাচন প্রতিনিধিত্বে ক্ষমতা উঠিয়ে দেওয়া হোক, হস্তান্তর করা হোক। তো জেনারেল ইয়াহিয়া খান ঘোষণা করেছিল পাকিস্তানের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, এবং শেখ সাহেব ওটাই চেয়েছিল। আমি এত বড় জায়গার প্রধানমন্ত্রী হতে পারলে আমি এতটুকু জায়গার প্রধানমন্ত্রী হবো কেন? এটা তো হাস্যকর কথা না? একজন রাজনীতিবিদ তো এটা চাওয়ার কোনো কারণ দেখি না আমি। তো এই জন্য আর আরেকটা ব্যাপার হলো যে বিচ্ছিন্নতা কারা চায়, মেজরিটি না মাইনরিটি? পার্বত্য চট্টগ্রাম বিচ্ছিন্ন হতে চাচ্ছে, এই 7 সিস্টার্সে তারা যে আসাম মিজোরাম নাগাল্যান্ড ত্রিপুরা বিচ্ছিন্ন হতে চাচ্ছে, মাইনরিটি বিচ্ছিন্ন হতে, মেজরিটি কখনো বিচ্ছিন্ন হতে চায় না। আমরা তো মেজরিটি ছিলাম, আমরা 7.5 কোটি, তারা 4.5 কোটি। 167টা সিট আমাদের, 133টা সিট তাদের। তো আমি বিচ্ছিন্ন হতে চাবো কেন? আওয়ামী লীগের কোনো কনসেপ্টই ছিল না। আপনি যদি দেখেন কীভাবে গভর্নমেন্ট ফর্ম হয়েছে, প্রবাসী সরকার গঠন হয়েছে, তাজউদ্দিন সাহেব ইন্দিরা গান্ধী গিয়ে বলছে আপনি আমাদের স্বীকৃতি দেন, আপনারা গভর্নমেন্ট ফর্ম করেছেন। কোনো নেতার সাথে কোনো কারোর সাথে দেখা হয়নি, উনি বলেছে হ্যাঁ করেছি। উনি এককভাবে বলেছে, আমার কথা না এটা। আপনি আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আব্দুল কাদেরের একটা বই আসতে পারে, 266 দিনের স্বাধীনতা। উনি 1971 এই প্রবাসী সরকারের ভ্রাম্যমাণ কূটনীতিক ছিলেন। সারা ভারত ঘুরে ঘুরে উনি জনমত গঠন করেছেন মুক্তিযুদ্ধের পক্ষে, ভারতীয় পাসপোর্ট নিয়ে আন্তর্জাতিকভাবে জনমত গঠন করেছেন। উনি লিখেছেন, আওয়ামী লীগ নেতা, যে কিভাবে কি প্রসেসের মধ্যে দিয়ে গভর্নমেন্টটা ফর্ম হয়েছে। কোনো নেতার সাথে কারো যোগাযোগ নাই। উনি এককভাবে ইন্দিরা গান্ধীকে বলেছে যে হ্যাঁ আমরা গভর্নমেন্ট, আমি প্রধানমন্ত্রী, শেখ সাহেব রাষ্ট্রপতি, শহীদ নজরুল ইসলাম উপরাষ্ট্রপতি, অস্থায়ী রাষ্ট্রপতি কামরুজ্জামান খন্দকার মোশতাক
ডক্টর মনসুর আলী বোধহয় সম্ভবত, হয়তো তাদের হিসাবে বলেছে আমি প্রধানমন্ত্রী। মানে এভাবে একটা সরকার গঠন হয়? মুখে মুখে। হ্যাঁ, সে এককভাবে। আপনি পড়ে দেখেন, আমি নিজে বানিয়ে বলছি না, জি জি। আমি কখনো বানিয়ে কোনো কথা বলি না। তো আওয়ামী লীগের কোনো চেতনাই ছিল না। মুক্তিযুদ্ধ চেতনা হলো একটা বৈষম্য বিরোধী, একটা জুলুম বিরোধী, একটা ইনসাফ রাষ্ট্র প্রতিষ্ঠা। মানুষ এটা চেয়েছে। মুক্তিযুদ্ধ সেনাবাহিনী প্রথম বিদ্রোহ করেছে, জেনারেল জিয়া ঘোষণা করেছেন। এই 5টা পদাতিক ব্যাটালিয়ান তারা বিদ্রোহ করেছে। তারপর অন্যান্য যে সমস্ত বিডিআর, ইপিআর, আনসার ছিল তারা গেছে। এরপরে মে জুন মাসে দিয়ে গিয়ে সাধারণ ছাত্র জনতা গিয়েছে, যখন অত্যাচার শুরু হয়েছে। তারা গিয়েছে নিজের স্বাধিকারের জন্য, ভারতের গোলাম হওয়ার জন্য যায় নাই। অনেক মুক্তিযোদ্ধা দেখবেন আপনার আফসোস করে। ঠিক স্যার, আমি যদি বলি যে এখনকার জুলাইয়ের মতো ওই সময় ছাত্র জনতা ওই সময়টা Exactly. স্যার। এবং এই পরিবর্তন সবসময় যুবকরাই আনে, এই যুবক তরুণরাই আনে। বাংলাতে কথাই আছে, এখন যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার। তো আপনার শাহরিয়ার কবিরা তো বড় বড় কথা, উনি যুদ্ধে যায়নি কেন? তখন 1971 ইউনিভার্সিটি পড়ে, উনি তো পাকিস্তানের সেনাবাহিনীর আইডেন্টি কার্ড নিয়ে উনি তো ঘুরে বেড়েছে। উনি তো একটা নামও আছে, মানুষ তাকে বলেছে নাকি পাকিস্তান আমি কি সাপ্লাই দিত, মানুষ তার নাম বলে। আমি বলতে চাই না, আমি মানুষের কটু কথা। তো যাই হোক, এত কিছুর পরেও আমি আশাবাদী ইনশাল্লাহ যে আমাদের এই জেন জি এবং আলফা জেনারেশন যারা, আমার প্রজন্ম বুঝিনি, আমার পরের প্রজন্ম বুঝেনি, তার পরের প্রজন্ম হয়তো বুঝেনি, বাট যারা জেন জি এবং বর্তমান আলফা জেনারেশন, এরা বুঝেছে যে ভারত আমাদের বন্ধু নয়। এবং তার প্রতিফলন আমি আপনাকে বলি, 5টা বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হয়েছে। 124টা আসনে শিবির 104টা পেয়েছে, ছাত্রদল 4টা পেয়েছে। এটা হলো জুলাই অভ্যুত্থানটা যেটা ছিল, জুলাই বিপ্লবটা ছিল, যেমন ছিল একটা ভারত বিরোধী একটা আক্রোশ, ভারত বিরোধী একটা অভ্যুত্থান, ভারত বিরোধী আক্রোশের একটা বহিঃপ্রকাশ, সেটাই প্রতিফলন এই নির্বাচন হয়েছে। পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান। চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন, এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরো সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চায় তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা, এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা, এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে, তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষে তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমাদের প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। আমরা শুধু আপনাদের কাছে একটাই আবেদন করব, মিথ্যার পিছনে দৌড়বেন না, সত্যকে ধারণ করেন, সত্যকে জনগণের কাছে তুলে ধরেন। সেটা যতই কঠিন হোক না কেন, পিছপা হবেন না, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহর সাথে থাকেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। কোনো মানুষের কাছ থেকে কোনো সাহায্য কামনা করবেন না। ধন্যবাদ। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। হ্যাঁ, চেঞ্জ টিভি আমি বিশেষ কারণে দেখি সুযোগ পেলে, বিশেষ করে তোমার অনুষ্ঠানটা যখন হয় আগে পরে আমি দেখে থাকি, ভালো লাগে, উপস্থাপনা ভালো, মোটামুটি সব কিছু ভালো। আমি তাদের শুভকামনা করি, এবং চেঞ্জ টিভি আমি আশা করি সবসময় নিরপেক্ষ, যেহেতু এই চেঞ্জ টিভিটা সংবাদ প্রচারের একটা মাধ্যম, সুতরাং সঠিক সংবাদটাই চেঞ্জ টিভি প্রচার করবে, এটাই আমার কামনা থাকবে তাদের কাছে, সেই সঙ্গে আমার শুভেচ্ছা থাকবে। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। সুপ্রিয় দর্শক, এই চেঞ্জ টিভি বিগত 7 বছর ধরে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমিরুল মোমিনিন মানিক। উনি তো এখন বাংলাদেশে একটা ন্যাশনাল ফিগার হয়ে দাঁড়িয়েছেন। তিনি সত্যকে ধারণ করে আছেন, সত্য প্রচার করে, সত্যের প্রকাশ করে, সত্য ধারণ করে
তিনি একটা পরিবর্তন আনতে চেয়েছেন এই সমাজে। আমি আশা করি এটাতে অনেকে উদ্বুদ্ধ হয়েছেন এবং এই চেঞ্জ টিভির ভূমিকা অন্যকে অনুসরণ করার জন্য আমি আবেদন জানাবো। একই সাথে চেঞ্জ টিভির কর্তৃপক্ষ এবং দর্শক শ্রোতাকে আমার ব্যক্তিগত দোয়া এবং শুভেচ্ছা রইল। change tv.press, এক ফোঁটা হলুদ নেই।